আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ভূ রাজনীতিতে বিশ্ব কুশীলবদের প্রতিটি চাল যেখানে নিখুঁত ও কৌশলী, সেখানে অনবরত ভুলের পর ভুল করে যাচ্ছেন দুইজন। একজন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, অন্যজন তার একনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুইজনের পদক্ষেপই একরকম, আগে করেন তারপর ভাবেন। সম্প্রতি কাতারে হামলা চালিয়ে এমন এক অপরিণামদর্শী কাজ করলেন নেতানিয়াহু, এরপর পস্তাচ্ছেন তিনি। অনুশোচনা করছেন ট্রাম্পও। মার্কিন প্রেসিডেন্ট অনেকটা দোষ স্বীকারের ভঙ্গিতে বলেছেন, নেতানিয়াহু কাতারে হামলা চালানোর মতো কোনো কাজ আর করবেন না। আর ইসরায়েল নিয়ে ট্রাম্পের নরম সুর মানে বিশ্লেষকরা নিশ্চিত বড় বিপদে আছেন নেতানিয়াহু। নতুন করে নেতানিয়াহুর বিপদ আঁচ করার বহুবিধ কারণ রয়েছে। কারণ এই সপ্তাহে আরব ও ইসলামী দেশগুলোর শীর্ষ সম্মেলন থেকে ইসরায়েলকে এমন কঠোর বার্তা দেওয়া হয়েছে যা তারা গাজায় হামলা শুরুর পর আর শোনেনি। ইসরায়েলি বর্বরতা মোকাবিলায় আরব ও ইসলামী দেশগুলোর যৌথ সামরিক বাহিনী গঠনের কথা বলা হয়েছে। সম্মেলন থেকে ইসরায়েলকে সমন্বিতভাবে বয়কট করার পরিকল্পনার কথা এসেছে। তাছাড়া এ মাসে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ অধিবেশনে আরও 7টি ইউরোপীয় দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে। একই সঙ্গে এই সপ্তাহে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো ইসরায়েলি বাহিনীর উপর বেশ কয়েক দফা বড় ধরনের আঘাত এনেছে। হামলাগুলো ছিল আগের তুলনায় নিখুঁত। ইসরায়েলের স্পর্শকাতর কয়েকটি স্থাপনা আক্রান্ত হয়েছে। ইয়েমেনের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিমানকে ধাওয়া করছিল। শেষ পর্যন্ত জরুরি অবতরণের মাধ্যমে প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। নিজের ক্ষমতা প্রলম্বিত করার চেষ্টায় এই সপ্তাহে গাজা সিটিতে স্থল আগ্রাসন শুরুর মতো ঔদ্ধত্য দেখিয়েছেন নেতানিয়াহু। এর পরিণতি কী হতে পারে তাও হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি। বৈশ্বিক প্রতিক্রিয়া ও সম্ভাব্য বহুমুখী নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে এই সপ্তাহে তিনি সতর্ক করে বলেছেন, ইসরায়েল নিজেকে আন্তর্জাতিক ও অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন অবস্থায় দেখতে পারে। নেতানিয়াহু সতর্ক করে বলেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং অস্ত্র ও যন্ত্রাংশ আমদানিতে সীমাবদ্ধতার একটা বাস্তব ঝুঁকি তৈরি হয়েছে। গাজার কারণে ইসরায়েল রাজনৈতিক বিচ্ছিন্নতার মুখোমুখি হতে যাচ্ছে মন্তব্য করে তিনি সতর্ক করেন, আমরা একটা সুপার স্পার্টা হতে যাচ্ছি, আর আমাদের কোনো বিকল্প নেই। নিষেধাজ্ঞা আসতে পারে স্বীকার করে তিনি বলেন, ইসরায়েলকে ক্রমশ এমন এক অর্থনীতির সঙ্গে খাপ খাওয়াতে হবে যার স্বনির্ভর বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ বিদেশি বাণিজ্যের উপর নির্ভর করা যাবে না। তিনি যোগ করেন, এই বিচ্ছিন্নতা ইসরায়েলের অস্ত্র, গোলাবারুদ ও আমদানির সক্ষমতাকে প্রভাবিত করতে পারে। ইসরায়েল যে একঘরে হয়ে যাচ্ছে সেটা স্পষ্ট। এ সপ্তাহে লুক্সেমবার্গ সর্বশেষ পশ্চিমা দেশ হিসেবে এ মাসের শেষের দিকে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। 23 সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অন্যান্য দেশের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে দেশটি। লুক্সেমবার্গ হল 7ম পশ্চিমা দেশ যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করল। এর আগে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম ও মাল্টা একই ঘোষণা দিয়েছে। পর্তুগালের মধ্যে ডানপন্থী সরকার জানিয়েছে তারা এ বিষয়ে বিবেচনা করছে এবং এরই মধ্যে অন্যান্য রাজনৈতিক দল ও দেশের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছে। ইসরায়েল আশঙ্কা করছে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদে বহু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য বলছে, সরকারি কর্মকর্তারা ধারণা করছেন আগামী সপ্তাহে প্রায় 17টি দেশ এই পদক্ষেপ নিতে পারে। তবে যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া নিয়ে ইউরোপীয় দেশগুলোর পদক্ষেপের বিপক্ষে অবস্থান নিয়েছে। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র জার্মানি স্বীকৃতির সম্ভাবনা নাকচ করেছে। তবে গত সপ্তাহে তারা জাতিসংঘের একটি প্রস্তাবকে সমর্থন দিয়েছে, যেখানে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। জাপানের সরকারও চাপের মুখে রয়েছে। দেশটির প্রায় অর্ধেক পার্লামেন্ট সদস্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েল এরই মধ্যে ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখোমুখি হয়েছে। সম্প্রতি 24টি দেশে করা জরিপে দেখা যায়, ইসরায়েল ও নেতানিয়াহু উভয়ের প্রতি বৈশ্বিক দৃষ্টিভঙ্গি অত্যন্ত নেতিবাচক। এমনকি যে দেশটি ঐতিহ্যগতভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র,
সেই যুক্তরাষ্ট্রেও নেতানিয়াহুর জনপ্রিয়তা কমেছে। তাকে সমর্থনের হার দাঁড়িয়েছে ৪৮%, আর ৫২% মানুষ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যা ১৯৯৭ সালের পর সর্বোচ্চ। একই সঙ্গে গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রতি মার্কিন সমর্থন নেমে এসেছে রেকর্ড ৩২%। এর কূটনৈতিক প্রভাবও ভয়াবহ। দেশের ভেতরে এই কূটনৈতিক পতনের বিষয়ে সচেতনতা বেড়েছে। সাম্প্রতিক জরিপে ৫৮% ইসরায়েলি মনে করছেন তাদের অস্তিত্ব এখন বিশ্বে খুব কম সম্মানিত কিংবা একেবারেই সম্মানিত নয়। ইসরায়েলি চ্যানেল 13 পরিস্থিতিকে এক রাজনৈতিক সুনামি হিসেবে বর্ণনা করে বলেছে, দোহায় হামলার পর ইসরায়েলের বিচ্ছিন্নতা আরও গভীর হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব, মিশর ও জর্ডানের মতো দেশগুলো, যারা একসময় নিজেদেরকে ইসরায়েলের ঘনিষ্ঠ মনে করত, তারা এখন ইরানের দিকে সরে যাচ্ছে এবং ইসরায়েলকে নির্ভরযোগ্য মিত্র হিসেবে দেখছে না। প্রতিবেদনে আরও বলা হয়, একটি কূটনৈতিক অচলাবস্থা তৈরি হচ্ছে, আর জাতিসংঘে ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার প্রভাব মোকাবেলা করা যাচ্ছে না। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ এ সপ্তাহে বলেছেন, ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় যৌথ আরব বাহিনী গঠনের জন্য মিশরের প্রস্তাব তথাকথিত সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তিগুলোর জন্য গুরুতর আঘাত, বিশেষ করে যখন ইসরায়েলের কয়েকটি মিত্র দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে, তখন ইসরায়েলের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কানের বরাতে জানা যায়, লাপিদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের তীব্র সমালোচনা করে বলেন, এক বিপজ্জনক মিশ্রণ, অর্থাৎ দায়িত্বজ্ঞানহীনতা, অযোগ্যতা ও ঔদ্ধত্যের কারণে সরকার ইসরায়েলের আন্তর্জাতিক অবস্থান ভুলুণ্ঠিত করছে। আরব ও ইসলামী বিশ্বের নেতারা এই সপ্তাহের মাঝামাঝি সময়ে দোহায় এক জরুরি সম্মেলনে কাতারের রাজধানীতে হামাসের শীর্ষ প্রতিনিধি দলকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলাকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেন। তারা হামলার নিন্দা জানান, ক্রমবর্ধমান আঞ্চলিক শঙ্কার বিষয়ে সতর্ক করেন এবং আরও উত্তেজনা রোধে ঐক্যবদ্ধ অবস্থান নেয়ার আহ্বান জানান। সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইসরায়েলের প্রধানমন্ত্রী আরব অঞ্চলকে ইসরায়েলি প্রভাব বলয়ে পরিণত করতে চান। তিনি উল্লেখ করেন, নেতানিয়াহু সম্প্রতি ঘোষণা দিয়েছেন, কোনোদিনও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ কাতারের নেতৃত্ব ও জনগণের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এই সম্মেলনে অবশ্যই এমন সমাধান দেবে যা ইসরায়েলি হুমকি থেকে এই অঞ্চলকে মুক্ত করবে, গাজা যুদ্ধের অবসান ঘটবে এবং আল কুদসকে সুরক্ষা দেবে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি হামলাকে আরব ও ইসলামী বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি আখ্যা দিয়ে সতর্ক করেন। দখলদার সরকার সব রেড লাইন অতিক্রম করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান সতর্ক করে বলেন, ইসলামী উম্মাহ ইসরায়েলের সম্প্রসারণবাদী উচ্চাভিলাষ ব্যর্থ করতে সক্ষম। তিনি বলেন, নেতানিয়াহু সরকার ফিলিস্তিন, লেবানন, সিরিয়া ও তিউনিসিয়ার উপর হামলা চালিয়েছে, আজ কাতারের উপরও হামলা করেছে। তিনি অভিযোগ করেন, এই অঞ্চলকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে। এরদোয়ান বলেন, ইসরায়েলের সম্প্রসারণবাদ রুখতে প্রয়োজনীয় শক্তি ও উপায় ইসলামী বিশ্বের হাতে আছে। ইসরায়েলের ঘরোয়া অস্থিতিশীল অবস্থা নেতানিয়াহুর একেবারেই পক্ষে নেই। ব্রিটিশ অনলাইন পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্টে এ সপ্তাহে জানিয়েছে, ক্রমবর্ধমান সংখ্যক ইসরায়েলি সেনা এবং তাদের মায়েরা গাজায় সেনা হিসেবে দায়িত্ব পালনে প্রকাশ্যে অস্বীকৃতি জানাচ্ছেন। এ অবস্থায় ইসরায়েলের সর্বশেষ আগ্রাসন অব্যাহত রাখার সরকারি প্রচেষ্টাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যমটি। খবরে বলা হয়, বিভিন্ন গ্রুপ সেনাদের কারাবাসের ঝুঁকির পরও আদেশ অমান্য করার আহ্বান জানাচ্ছে। যখন ইসরায়েলি বাহিনী গাজা সিটি দখলের জন্য হাজার হাজার রিজার্ভ সেনাকে ডাকছে, তখনই এ বিরোধ দেখা দিয়েছে। ইসরায়েলি সেনাদের এই অসম্মতি সেই বৃহত্তর বিক্ষোভের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ আনা হচ্ছে। বিক্ষোভকারীরা বলেছেন, কেবল নিজের স্বার্থে ৪৮ জন বন্দীর মুক্তির জন্য সমঝোতা করার বদলে যুদ্ধকে প্রাধান্য দিচ্ছেন তিনি, যাদের মধ্যে ২০ জন জীবিত রয়েছেন।
সাবেক নিরাপত্তা কর্মকর্তারা বারবার সতর্ক করে বলেছেন চলমান সামরিক অভিযান ওই বন্দীদের জীবন বিপন্ন করতে পারে এবং গাজার ভয়াবহ মানবিক সংকটের কারণে বিশ্বব্যাপী তোপের মুখে পড়তে পারে ইসরায়েল। সোলজার্স ফর হোস্টেজ নামের একটি সংগঠন বলছে তারা ৩৬০ জনের বেশি সেনার প্রতিনিধিত্ব করছেন যারা গাজায় দায়িত্ব পালন করবেন না। আরেকটি সংগঠন সেভ আওয়ার সোলজার বলেছে প্রায় ১,০০০ মায়ের পক্ষে তারা কথা বলছেন যারা নেতাদের প্রতি এই অপ্রয়োজনীয় যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছেন। উভয় সংগঠন বলছে সেনাদের ক্লান্তি, ব্যাপক হতাহতের ঘটনা ও অব্যাহত যুদ্ধ বন্দীদের মুক্তির প্রচেষ্টাকে দুর্বল করছে। এই অবস্থায় চলমান যুদ্ধনীতির বিরুদ্ধে সেনা সদস্যদের ভেতরে বাড়তে থাকা তীব্র ক্ষোভের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। গাজায় চলমান গণহত্যামূলক যুদ্ধের কারণে ইসরায়েলের সঙ্গে শত শত মিলিয়ন ইউরোর অস্ত্র চুক্তি বাতিল করেছে স্পেন। এই সপ্তাহে বাতিল হওয়া এই চুক্তির মূল্য প্রায় ৭০০ মিলিয়ন ইউরো, যার আওতায় স্পেন এলবিট সিস্টেম থেকে ইসরায়েলি রকেট লঞ্চার কিনতে যাচ্ছিল। এই পদক্ষেপ এমন সময় এলো যখন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই সপ্তাহে ঘোষণা দেন তার সরকার গাজায় ইসরায়েলি হামলার কারণে ইসরায়েলের সঙ্গে সামরিক সরঞ্জাম বিক্রি বা ক্রয় নিষেধাজ্ঞাকে আইনে পরিণত করবে। মাদ্রিদ আরও একটি ২৮৭ মিলিয়ন ইউরো মূল্যের চুক্তি বাতিল করেছে, যার আওতায় একটি ইসরায়েলি কোম্পানির লাইসেন্সে তৈরি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল লঞ্চার কেনার কথা ছিল। ইসরায়েলের অংশগ্রহণের কারণে ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে স্পেন। এই জাঁকজমকপূর্ণ সঙ্গীত প্রতিযোগিতা প্রতি বছর মে মাসে আয়োজিত হয়, যা বিশ্বের প্রায় ১৬ কোটি মানুষ দেখে। এক বিবৃতিতে স্প্যানিশ সম্প্রচার কর্তৃপক্ষ RTV জানিয়েছে তাদের বোর্ড ভোট দিয়ে সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল অংশ নিলে ২০২৬ সালের প্রতিযোগিতা থেকে তারা সরে দাঁড়াবেন। এর আগে এ মাসের শুরুতে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের সম্প্রচার কর্তৃপক্ষ একই ধরনের ঘোষণা দিয়ে বলেছিল যদি ইসরায়েল প্রতিযোগিতায় থাকে তবে তারা এতে অংশ নেবেন না। ইয়েমেন ও গাজার যোদ্ধারা দখলদারদের বিরুদ্ধে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছেন। এই সপ্তাহে ইয়েমেন থেকে প্রায় প্রতিদিনই হামলা হয়েছে। আক্রান্ত হয়েছে জেরুজালেম, তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানের বহু স্পর্শকাতর স্থাপনা। হামলার কারণে বন্ধ হয়েছে বৃহত্তম বেন গুরিয়ন ও দ্বিতীয় বৃহত্তম রামন বিমানবন্দর। গাজায় দখলদার সেনাদের ওপর বেশ কয়েকটি শীর্ষস্থানের হামলা চালিয়েছে হামাস, ইসলামিক জিহাদ সহ প্রতিরোধ সংগঠনগুলো। হামলার পাশাপাশি আন্তর্জাতিক আইন উপেক্ষা করে ইসরায়েলি জঙ্গলি শাসন বন্ধ করতে আরব ও ইসলামী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। আরব ও ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে পাঠানো এক স্মারকলিপিতে হামাস বলেছে দোহায় তাদের প্রতিনিধি দলের উপর হত্যা চেষ্টার ঘটনা এবং গাজায় গণহত্যা নিয়ে তাদের পাশবিক পদক্ষেপ প্রমাণ করে ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক বয়কট এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের সম্পূর্ণ একঘরে করা জরুরি। হামাস জোর দিয়ে বলেছে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের অপরাধের মাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখেই ইসরায়েলকে জবাব দেওয়া প্রয়োজন। একদিকে প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে বৈশ্বিক ও ঘরোয়া নিন্দা প্রতিবাদের মুখে কোণঠাসা অবস্থায় রয়েছে নেতানিয়াহুর সরকার। নেতানিয়াহু যেমনটা ধারণা করছেন বৈশ্বিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে ইসরায়েল, সেই বিচ্ছিন্নতার পথ ধরে ইসরায়েল একদিন অস্তিত্বহীন হয়ে পড়বে, এই আশা বিশ্বের মুক্তিকামী মানুষের। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।